নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। নেশন টাইমে আমরা দেশের গুরুত্বপূর্ণ খবরগুলি বিশ্লেষণ করার চেষ্টা করি। আর আজকে শুরুতেই এমন একটা খবরের দিকে নজর রাখতে চলেছি। আপনারা অনেকেই জানেন, অনেককে কোনো রকম পরিশ্রম করতে হচ্ছে না, শুধুমাত্র মাসের নির্দিষ্ট সময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসছে। আর তা কিন্তু মোটেই ভালো চোখে দেখছে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি বলছে, এক্ষেত্রে সমাজের ক্ষতি হচ্ছে, কারণ যে পরিশ্রম করার ক্ষমতা, সেই পরিশ্রম করার ক্ষমতাও চলে যাচ্ছে, তাকে পরিশ্রম করতে হচ্ছে না, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসছে। কেন এই মন্তব্য করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে? আদালতে বক্তব্য কি এর ফলে মানুষ কাজ করতেও চাইছেন না, বিনামূল্যে খাবার পেয়ে গেলে, বিনাশ্রমে ব্যাংক অ্যাকাউন্ট ভরে গেলে আর পরিশ্রম করার প্রয়োজন পড়ে না, এতে সমাজের ক্ষতি হচ্ছে। শহরাঞ্চলে দারিদ্র্য দূর করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে। শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণ মিশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। যারা শহরের রাস্তায় গৃহহীন, তাদের আশ্রয়ের বন্দোবস্ত করা হবে। এছাড়াও শহরবাসী দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। আর এই প্রেক্ষিতেই বিচারপতি গাভাইয়ের মন্তব্য, বিনামূল্যে বিভিন্ন সুবিধে পেয়ে পেয়ে মানুষ আর কাজ করতে চাইছেন না। তারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, কোনো কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছেন। বিচারপতি আরও বলেন, শহরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য যে আপনারা ভাবছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু তাদের যদি সমাজের মূল স্রোতের অঙ্গ করে তোলা যায়, তাদের যদি দেশের উন্নয়নের কাজে লাগানো যায়, সেটা কি আরও ভালো হবে না? কত দিনের মধ্যে কেন্দ্রের শহুরে দারিদ্র্য দূরীকরণের উদ্যোগ বাস্তবায়িত হবে, অ্যাটর্নি জেনারেলকে তা জানাতে বলেছেন বিচারপতি। আর এই বিষয়ে আমরা একটু আলোচনা করব, একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ কৃষাণু ভট্টাচার্য। আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাবো। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, যে সমস্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা চলে আসছে, আদতে তাতে ক্ষতি হচ্ছে। যদিও আমরা দেখি, কারণ যেমন বলা হচ্ছে, একটি পক্ষের মত, মানুষের হাতে যদি টাকা আসে তাহলে সেই টাকা খরচ করা হবে, সেই টাকা রোলিং হবে। অন্যদিকে আরও একটি মত রয়েছে, যেখানে বলা হচ্ছে যে দান বা খয়রাতির মাধ্যমে কিন্তু মানুষের পরিশ্রম করার যে তাগিদ, সেটা চলে যাচ্ছে। কোন মতটা ঠিক, কি মনে করছেন আপনি? আমি মানে একজন প্রফেশনাল হিসেবে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, কারোকে দান খয়রাতি করে হয়তো সামান্য কিছু টাকা মানুষের হাতে আসে, তাতে দেশের কেন সমাজেরও কোনো উন্নতি হয় না। এবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশের বর্তমানে যে অবস্থা চলছে, তাকে ইকোনমিক্সের ভাষায় বলে স্ট্যাগন্যান্ট ইনফ্লেশন, মানে সংক্ষেপে এক কথায় বলে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন তখনই হয় যখন দেশে মানুষ আস্তে আস্তে বেকারত্ব বাড়তে থাকে, ওয়ারাস ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধির পারত্ব ক্রমশ চড়তে থাকে। এই অবস্থায় যখন দেশ দাঁড়িয়ে থাকে, সেই অবস্থায় যদি কাউকে তার অ্যাকাউন্টে দিনের পর দিন টাকা ঢুকতে থাকে, সে যত টাকাই হোক, তাতে তার প্রোডাক্টিভিটি একেবারেই নষ্ট হয়ে যায়। যে ওই আপনি একটু আগে যেটা বললেন যে টাকা তো ঢুকেই যাচ্ছে, আমার আর পরিশ্রম করার দরকার থাকে। আমাদের দেশে এই জিনিস যত চলতে থাকবে, তাতে হয়তো ভোটের বাজারে কিছু লাভ হবে, কিন্তু অর্থনীতির কোনো লাভ হবে না, উল্টে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। যদি লং রানে এইভাবে চলতে থাকে, তাহলে অর্থনীতি একেবারেই মুখ থুবড়ে পড়বে। সুতরাং মানুষের হাতে টাকা আসুক, তার জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন হোক। যেমন এবারের বাজেটে আমরা লক্ষ্য করে দেখেছি, এমএসএমই বা স্টার্ট আপের ক্ষেত্রে অনেকগুলো নতুন প্রকল্প ঘোষণা করেছেন। ওইভাবে যদি জেনারেট হয়, তাতে কিন্তু ইনডাইরেক্টলি অর্থনীতি ভালো হবে, তাতে চাকরি বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি বাড়বে। কিন্তু যদি এইভাবে কারোর অ্যাকাউন্টে টাকা ঢেলে দেওয়া হয় এবং সেই টাকা পেয়ে গেলে তার অন্য কিছু করার উৎসাহটা না থাকে, তাহলে দেশের অর্থনীতি আলটিমেটলি মুখ থুবড়ে পড়বে। তার মানে আপনি বলছেন যে কর্মসংস্থান জরুরি। এই যে দান খয়রাতি, মানে যেটা আমরা বলতেই পারি ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের থেকে কর্মসংস্থান জরুরি। অবশ্যই কর্মসংস্থানটা জরুরি, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক। গভর্নমেন্টের যদি ডাইরেক্ট কর্মসংস্থান দেবার ক্ষমতা না থাকে, তাহলে ইনডাইরেক্টলি নানা রকম প্রকল্পের মাধ্যমে, যেমন এই স্টার্ট আপ বা এমএসএমই, যেটা এবারের বাজেটে খুব ভালো ভালো কিছু ঘোষণা রয়েছে, তাতে তো ইনডাইরেক্টলি মানুষের উপকারই হচ্ছে। তাতে তো প্রচুর লোকের এমএসএমই হচ্ছে, ভারতবর্ষের 34% হচ্ছে এমএসএমই। সেখানে যদি কোনো প্রকল্প নতুন কিছু গভর্নমেন্ট ঘোষণা করে, তাহলে তো মানুষের এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি জেনারেশন হবে। সেখানে তো টাকা তাদের হাতে এমনিই আসবে যদি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। তার বাড়িতে বসে বা তার অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা দেওয়ার তো কোনো মানেই হয় না। তাতে তার কর্মক্ষমতা, মানে
প্রোডাক্টিভিটি একেবারেই নষ্ট হয়ে যাবে। তার ফলে আস্তে আস্তে দেশের অবস্থা দিন দিন মুখ থুবড়ে পড়বে, ইকোনমির অবস্থা খুবই খারাপ হবে। এখন টাকার দাম যেখানে গিয়ে পৌঁছেছে, আরো 2 দিন বাদে হয়তো জানি না আমরা রিজার্ভ ব্যাংক কি স্টেপ নেবে, কিন্তু এইভাবে যদি টাকা ঢালতে থাকে, মানুষের হাতে টাকা আসা নিশ্চয়ই আমরা চাইবো, কিন্তু এইভাবে নয়। টাকা আসার অনেক রকম উপায় আছে, নট নেসেসারিলি যে কারোর হাতে 2000-3000 করে মাসে দিয়ে দিলাম আর সে বসে বসে সে টাকা খেলো, ভাবলে আমার আর টাকার দরকারটা কি। এইভাবে কিন্তু কিন্তু বলা হচ্ছে যে মহিলাদের হাতে যেহেতু টাকা থাকে না, সব মহিলাই তো আর চাকরি করেন এমনটা নয়, যেহেতু মহিলাদের হাতে টাকা থাকে না, তাই মহিলাদের হাতে টাকা পৌঁছলে সেটাও তো রোলিং হচ্ছে, যেহেতু অর্থনীতির কাজে লাগছে। হ্যাঁ, কিন্তু অর্থনীতির কাজে হয়তো লাগবে। আপনি ওই লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন বা অন্য যে কোনো প্রকল্পের কথা বলছেন, নিঃসন্দেহে গভর্নমেন্টের এটা একটা ভালো সাধু প্রচেষ্টা, কিন্তু এতে কিন্তু সামগ্রিকভাবে কোনো উন্নতি হয় না। আপনাকে মানে এটা হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া এটা কিছুই নয়। সে যে কোনো পার্টি করুক না কেন, সেটা শাসক দলই করুক আর বিরোধী পক্ষই করুক, ব্যাপারটা কিন্তু আলটিমেটলি দেশের মেজর ক্ষতি হয়ে যাবে। যদি প্রোডাক্টিভিটি মানুষের আস্তে আস্তে কমতে থাকে, তাহলে কিন্তু তার কাজ করার ইচ্ছেটাই চলে যাবে, আর কাজ করার ইচ্ছেটা যদি চলে যায়, দেশের সামগ্রিক অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, যেটা আমাদের চোখের সামনে সুপ্রিম কোর্ট একেবারে রাইটলি পয়েন্ট আউট করেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অর্থনীতিবিদ কৃষাণু ভট্টাচার্যের সঙ্গে। আপনারা বুঝতেই পারলেন যেখানে সুপ্রিম কোর্ট একই ধরনের কিন্তু প্রশ্ন তুলছে, কারণ দিনের পর দিন শুধুমাত্র যদি ব্যাংকে টাকা আসে তাহলে সেই কাজ করার ইচ্ছেটাই চলে যায়। তাই কর্মসংস্থান প্রয়োজন, কর্মসংস্থানের মাধ্যমে মানুষের হাতে টাকা আসুক, এই বার্তাই আজকে মূলত দিতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভোটের কথা বলছিলাম না, ভোট ব্যাংক খয়রাতি এই সমস্ত বিষয়ে কথা বলছিলাম। সেখানে দাঁড়িয়ে যখন ভোটের কথা হচ্ছে তখন ইভিএম প্রসঙ্গও আসে। সেই ইভিএম নিয়ে বারে বারে আমরা দেখেছি বিরোধীরা অভিযোগ করে। কখন অভিযোগ করে? যখন তারা নাকি ভোটে হেরে যায়, এমনই বিজেপির তরফ থেকে বলা হয়, অর্থাৎ কেন্দ্রের শাসক দলের তরফ থেকে বলা হয় ইভিএম নিয়ে একাধিকবার জালিয়াতির অভিযোগ তুলেছে বিরোধী শিবিরগুলি। সমস্ত ভিভিপ্যাট মেশিন মিলিয়ে দেখা হোক এমনই দাবি তুলেছে তারা। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, বিরোধীরা ভোটে জিতলে ইভিএম নিয়ে আপত্তি শোনা যায়, হারলে কিন্তু শোনা যায় না। সম্প্রতি হরিয়ানার বিধানসভা নির্বাচনে যাবতীয় সমীক্ষা ভুল প্রমাণ করে কংগ্রেসকে হারিয়ে টানা 3 বার ক্ষমতা দখল করেছে বিজেপি। এরপর কংগ্রেস ও আপের তরফ থেকেও নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। আর মহারাষ্ট্রে হারের পরেও একইভাবে মামলা দায়ের করে বিরোধীরা। আর ইভিএম নিয়ে সেই বিষয়টি এবার সুপ্রিম কোর্টের তরফ থেকেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত তথ্য রয়েছে ইভিএমে, সেই সমস্ত তথ্য মোছা যাবে না, এই বার্তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ইভিএম নিয়ে একাধিকবার জালিয়াতির অভিযোগ তুলেছে বিরোধী শিবির। সমস্ত ভিভিপ্যাট মেশিন মিলিয়ে দেখা হোক এমনই দাবি তুলেছে তারা। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, বিরোধীরা ভোটে জিতলে ইভিএম নিয়ে আপত্তি শোনা যায়, তবে হারলে কিন্তু ইভিএম নিয়ে আপত্তি শোনা যায় না। সম্প্রতি হরিয়ানার বিধানসভা নির্বাচনে যাবতীয় সমীক্ষা ভুল প্রমাণ করে কংগ্রেসকে হারিয়ে টানা 3 বার ক্ষমতা দখল করেছে বিজেপি। আর সেক্ষেত্রেই আমরা দেখেছি যে এরপর কংগ্রেস এবং আপের তরফ থেকেও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। তবে মহারাষ্ট্রে হারের পরেও একইভাবে মামলা দায়ের করে বিরোধীরা। ভোট গণনা শেষ হলেই যেন ইভিএম থেকে তথ্য নথি মুছে ফেলা না হয়, সেই আবেদন নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত আপাতত কোনো তথ্য নথি মোছা বা নতুন তথ্য নথি ঢোকানো যাবে না। ভোট গণনা শেষ হওয়ার পরে ইভিএম এর ব্যাপারে কমিশনের সাধারণ কার্যবিধি কি তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে এই নির্দেশিকা দেওয়া মানে কোনো বিরোধের আভাস নয়, ব্যাখ্যা করে বলেছে সুপ্রিম কোর্ট। তাদের কি বক্তব্য? যদি কোনো পরাজিত প্রার্থী কোনো ব্যাখ্যা চান, সেদিকেই তাকিয়ে ইভিএম দ্রুত খালি না করা উচিত। ইভিএম এর তথ্য মুছে না ফেলা সংক্রান্ত আবেদনটি করেছে এডিআর, হরিয়ানা সংস্থা এবং কংগ্রেসের কিছু নেতা। তাদের দাবি, ভারত ইলেকট্রনিক্সের প্রযুক্তিবিদেরা ইভিএম এর ডামি প্রতীক এবং তথ্য পুড়েছেন,
তার জন্য মেশিনে আগে যে নথি জমা ছিল তা মুছে গিয়েছে। 17ই মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে ভোট গণনা শেষ হলেই যেন ইভিএম থেকে তথ্য নথি মুছে ফেলা না হয়। এরপরে চোখ রাখতেই হচ্ছে মণিপুরের দিকে। মণিপুরে আমরা জানি রবিবার হঠাৎ করেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। সেই ইস্তফা দেওয়ার পরে এখনো পর্যন্ত মণিপুরে কোনো মুখ্যমন্ত্রী নেই। তাহলে কি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? এই প্রশ্নই এখন সামনে আসছে। কারণ আজকে দেখা গেল বীরেন সিং এর পদত্যাগের পর থেকে ইম্ফলে রয়েছেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্র। মঙ্গলবার তিনি মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেন। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন বিজেপি নেতৃত্ব। এমনকি রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন দ্বিধা রয়েছে। আমরা জানি গত 2 বছর ধরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে মণিপুরে, যেখানে মেইতি এবং কুকি দুটি জনগোষ্ঠী, এবং সেই দুটি জনগোষ্ঠীর মধ্যেই সংঘর্ষের ঘটনায় প্রায় 200 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। সেই মৃত্যুর ঘটনার পরেও দেখেছি হাজার হাজার মানুষ বাড়ি ছাড়ে এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি মণিপুরের হাইকোর্ট যে রায় দিয়েছিল মেইতিকে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করা হোক, সেই রায়ের পর থেকেই সেই রাজ্য সরকার যাতে সুপারিশ করে কেন্দ্রের কাছে, তারপর থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। মেইতি এবং কুকি জনগোষ্ঠীর মধ্যেই মূলত এই সংঘর্ষ হয়। টানা 2 বছর ধরে এই অশান্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যদিও এন বীরেন সিং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এমনকি কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল মহিলাদেরকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, এবং তা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে। আর যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল গাড়িতে, বাড়িতে, এমনকি বিজেপি বিক্ষুব্ধ বিধায়করাও ছিলেন। কারণ হঠাৎ করে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাবেন এন বীরেন সিং? 19 জন বিজেপি বিধায়ক তারা চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চিঠিতে তারা আবেদন করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী বদল করা হয়, অর্থাৎ এন বীরেন সিংকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এন বীরেন সিং তিনি যাননি, তিনি সরে যাননি, তিনি গো ধরেছিলেন, তিনি ওই পদেই থাকবেন। এমনকি কেন্দ্রের তরফ থেকেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করেই দেখা যায় সোমবার দিন, যেহেতু বিধানসভার অধিবেশন ছিল এবং কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতে পারে, সেই আঁচ পেয়ে কংগ্রেসের সেই অনাস্থা প্রস্তাবে যারা বিজেপি বিক্ষুব্ধ বিধায়ক রয়েছেন তারাও সেই অনাস্থা প্রস্তাবে সমর্থন করবেন। তার ফলে এই সরকার পড়ে যেতে পারে। তার আগেই রবিবার দিনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেকে পাঠান মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে। দিল্লিতে বৈঠক হয়, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন, জেপি নাড্ডা ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এন বীরেন সিং 2 ঘন্টা ধরে বৈঠক করেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও অমিত শাহের চাপেতেই পদত্যাগ করতে বাধ্য হন এন বীরেন সিং। তিনি ইম্ফলে ফিরে আসেন। ইম্ফলে ফিরে এসে রাজভবনে যান। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দেন। ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল। তবে এই ঘটনার পরে 2 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত নতুন মুখ উঠে আসেনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী কাকে করা হবে এখনো পর্যন্ত তা ঠিক করা হয়নি বিজেপির তরফ থেকে। তাহলে কি হতে চলেছে? তাহলে কি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এমনই সম্ভাবনা, এমনই জল্পনা চলছে। নতুন মুখ্যমন্ত্রী না করে রাজ্যের শাসনভার কি তাহলে রাষ্ট্রপতির হাতেই তুলে দেওয়া হতে পারে? অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হয়, মণিপুরের আইন শৃঙ্খলা সহ গোটা রাজ্যের শাসন পরিচালনা করবে তখন কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র থেকেই তখন মণিপুরের সরকার চালানো হবে। আর এক্ষেত্রে আমরা অবশ্যই নজর রাখব মণিপুরের পরিস্থিতির দিকে আগামী দিনে কি হতে চলেছে।
আমরা আলোচনা করব আরো কিছু বিষয় নিয়ে, যেখানে হচ্ছে দুর্নীতির সূচক সামনে এসেছে। ভারত কত নম্বর স্থানে রয়েছে দুর্নীতিতে জানাবো। তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে সরকারি ক্ষমতায় আসে সে ক্ষমতায় আসার আগে কি আশ্বাস দেয়? দুর্নীতিমুক্ত সরকার গড়বে। ঠিক যেমনভাবে আমাদের দেশের ক্ষেত্রেও আমরা দেখেছি বারে বারে বলা হচ্ছে দুর্নীতিমুক্ত, সেটা বিরোধী শিবির হোক কিংবা শাসক শিবির হোক। সেই দুর্নীতিমুক্ত কি হতে পারলেও আদৌ ভারত? কারণ দুর্নীতির একটি সূচক রিলিজ করা হয়েছে। সেই সূচকে দেখা যাচ্ছে আগের তুলনায় কিন্তু দুর্নীতি বেড়েছে আমাদের ভারতে, আমাদের দেশে। সেই দুর্নীতির সূচকের স্থান কোন জায়গায় রয়েছে জানাবো। এছাড়াও জানাবো যে ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশ, তাদের সূচক ঠিক কোন জায়গায় রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে ভারতের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান দুর্নীতিতে এগিয়ে রয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরেই টালমাটাল। যদি আমাদের দেশের রিপোর্টটা আগে একটু আপনাদেরকে জানাই, দুর্নীতির সূচকের নিরিখে আরও নিচের দিকে নামলো ভারতের স্থান। বিশ্বের 180টি দেশের মধ্যে তা বিচার করা হয়েছিল, তা দেখা হয়েছিল। দেখার পরে দেখা গেল ভারতের ঠাঁই হয়েছে 96 নম্বরে। গত বছর যা ছিল 93 নম্বরে, অর্থাৎ 93 থেকে 96 নম্বরে। বোঝাই যাচ্ছে দুর্নীতির পরিমাণ বেড়েছে। আর অন্যদিকে জার্মানির সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর দুর্নীতি উপলব্ধির সূচক করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে, যেখানে কোনো দেশ দুর্নীতিতে কতটা জর্জরিত তাই জানানো হয় সেই রিপোর্টে। 2014 সালে কোন দেশ দুর্নীতিতে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে তার রিপোর্ট সম্প্রতি 2024 সালে কোন দেশ দুর্নীতিতে ঠিক কোথায় দাঁড়িয়েছিল তার রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রাফিক্সের মাধ্যমে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের অবস্থান 96, আগে ছিল 93-তে। ভারতের ঠাঁই হয়েছে 96 নম্বরে। আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি ভারতের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান দুর্নীতিতে এগিয়ে রয়েছে। বাংলাদেশের অবস্থান কোথায়? 151 নম্বরে, পাকিস্তান 135 নম্বরে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরেই টালমাটাল। গত 7-8 বছর ধরে যদি আমরা দেখি, পাকিস্তান কিন্তু টালমাটাল পরিস্থিতিতে রয়েছে, অত্যন্ত অর্থনৈতিক দুরবস্থা। এমনকি এতটাই ঋণের দায়ে জর্জরিত, তাদের কিন্তু খাওয়া দাওয়া নিয়েই বারেবারেই প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়। বিশ্বব্যাংক পর্যন্ত বাড়তি চাইছে না এই পাকিস্তানকে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের অবস্থা যথেষ্ট ভালো ছিল, তাও 6 মাস আগের কথা বলছি, যখন শেখ হাসিনার সরকার ছিল সেই সময়ের কথা বলছি। কিন্তু তারপরেও কি দেখা যাচ্ছে? তারপরেও দেখা যাচ্ছে পাকিস্তান 135 নম্বরে, বাংলাদেশ 151 নম্বরে স্থান পেয়েছে। অর্থাৎ বাংলাদেশের দুর্নীতির পরিস্থিতি খুবই খারাপ। শেখ হাসিনার পতনের পর থেকেই একটানা রাজনৈতিক প্রশাসনিক অস্থিরতা চলছে বাংলাদেশে। আর সেই আবহেই থমকে রয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি। এবার তাকাই একটু বিশ্বের দুই বৃহত্তম আর্থিক শক্তির দিকে, চীন এবং আমেরিকা। চীন এবং আমেরিকার যে দেখাবো আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে। চীনের অবস্থান 76, দেখতেই পাচ্ছেন আপনারা, চীনের অবস্থান 76 নম্বরে, আমেরিকা রয়েছে 28-এ। দুর্নীতির পরিমাণ ভারতের থেকে অনেকটা কম, বোঝা যাচ্ছে দুর্নীতির পরিমাণ ভারতের থেকে অনেকটা কম হলেও তবে তাদের একটা লক্ষ্য করার মতো বিষয় আছে, তারা কিন্তু টপ 20 অর্থাৎ প্রথম 20-র মধ্যে তাদের অবস্থান নেই। প্রথম 20-র মধ্যে তাদের অবস্থান নেই। তাই দুর্নীতি কোন কোন দেশে সব থেকে কম, এবার আপনাদেরকে সেই তালিকা দেখাবো। প্রথম 3টি দেশের তালিকা দেখাই আপনাদেরকে। প্রথম 3টি দেশের তালিকার মধ্যে রয়েছে ডেনমার্ক, প্রথম তালিকায় রয়েছে, তারপরেই রয়েছে নিউজিল্যান্ড, তারপরেই রয়েছে ফিনল্যান্ড। প্রথম 3টি তালিকা দেখাচ্ছি। প্রথম সব থেকে কম দুর্নীতি হয় ডেনমার্কে, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। এবার আপনাদেরকে দেখাই যে 180টি দেশের মধ্যে এই যে ট্যালি করা হয়েছে, কোথায় দুর্নীতি সব থেকে বেশি, কোথাও দুর্নীতি সব থেকে কম।
কোথায় দুর্নীতি সব থেকে বেশি, অর্থাৎ 180তে স্থান করছে, কোথায় দুর্নীতি সব থেকে বেশি সব শেষে স্থান পেয়েছে গৃহযুদ্ধে বিপর্যস্ত আফ্রিকার দুটি দেশ সুদান এবং সোমালিয়া। পুণ্যতিথিতে ডুব দিলেই মোক্ষ লাভ হয়। আজ মাঘী পূর্ণিমা ছিল, সেই মাঘী পূর্ণিমা তিথিতে আমরা কি দেখলাম, প্রয়াগরাজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মহাকুম্ভে স্নান করতে গিয়েছেন, ডুব দিলেন আজকে বহু পুণ্যার্থী। সেই মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে ডুব দিতে ছুটেছিলেন সকলেই। তবে যা দেখা গেল, যোগী প্রশাসন সতর্ক ছিল। গত কয়েকদিন ধরেই আপনাদেরকে দেখিয়েছিলাম দীর্ঘ যানজট, প্রায় 300 কিলোমিটার রাস্তা ধরে সেই যানজট। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে যে শ্যুট করা হয়েছে, সেই ড্রোন শ্যুটের ছবি। ড্রোন দিয়েও নজরদারি চালানো হয়েছে প্রয়াগ সঙ্গমে গঙ্গা ঘাটগুলিতে, যেখানে লাখো লাখো মানুষ আজকে ভিড় জমিয়েছিলেন। কারণ আপনারা জানেন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, অঘটন ঘটে গিয়েছে মহাকুম্ভে। মৌনী অমাবস্যার দিনকে এই মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জন পুণ্যার্থীর। তারপরেও আমরা দেখেছি তার আগেও আগুন লেগেছিল, একাধিক ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। তবে আজকে যোগী প্রশাসন সতর্ক ছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেই রকম সতর্কতার সঙ্গেই আজকে মহেন্দ্রক্ষণে নির্বিঘ্নে মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান করলেন প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীরা। নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করছে। অন্যান্য সব খবর জানতে এবং দেখতে চোখ রাখুন নিউজ টাইমে। এনি টাইম অল